আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে খাদ্যনালীর অসুবিধা নিয়ে দু একটা কথা বলবো। এটা কিভাবে প্রতিরোধ করা যায়, এর চিকিৎসা কিভাবে হয় এবং সবই কিন্তু প্রতিরোধযোগ্য কিছু রোগ, সেগুলোকে আমরা প্রতিরোধ করতে পারলে পরবর্তী বড় ধরনের রোগ থেকে আমরা রেহাই পাব। আমরা কথায় কথায় বলি খাদ্যে ডিসফেজিয়া, অর্থাৎ ডিসফেজিয়া একটা ইংরেজি শব্দ। এটা বাংলা আবিধানিক শর্ত হচ্ছে ঢোক গিলতে অসুবিধা হওয়া। অর্থাৎ এই ঢোক গিলতে অসুবিধা হওয়াটা কিন্তু অনেকভাবে রোগীরা বহিঃপ্রকাশ করে। কোনো কোনো রোগী আসে বলেন খাবার গিলতে অসুবিধা, ঢোক গিলতে অসুবিধা, খাবার নিচে নামছে না, নামতে অসুবিধা, খাবারে খাদ্যনালীর কোথাও কোথাও আটকে আটকে আছে, অথবা একটা খাবার খেতে অস্বস্তি ভাব, মনে হয় কাটা কাটা কোথাও লাগে, অথবা খাবার গিলতে ব্যথা হয়। খাবার খাওয়ার পরে দেখা যায় অনেক সময় কাশি হতে পারে। আবার এইগুলি কিন্তু এই কাশির সাথে সাথে অনেক সময় রক্ত বের হয় কাশতে কাশতে। আবার কাশতে কাশতে অনেক সময় শ্বাসকষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো একসাথে একই রোগী আসে না, বিভিন্ন ধরনের এই সিমটম, এইরকম ধরনের রূপলক্ষ্য অথবা লক্ষণ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। সুতরাং আমরা এই রোগীগুলোকে কিভাবে চিকিৎসা করব কিংবা ওনাদেরকে কিভাবে সহযোগিতা করব তাদের সুস্থ জীবনের জন্য, সেটা নিয়ে আলোকপাত করব। তার আগে আমরা একটু জেনে নিই যে খাদ্যটা কিভাবে আমাদের নিচে এই যে পাকস্থলীতে যাচ্ছে। আমরা এই খাদ্য যাওয়ার কতগুলি প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা একটা খাবার খেলাম, খাওয়ার পরে এটাকে মুখের মধ্যে যাওয়ার পরে এই যে চাবানো হয়, অর্থাৎ মেকানিক্যাল ডাইজেশন বলে এটাকে। অর্থাৎ চিবালাম, চিবানোর পরে একটা কিন্তু দেখেন গোল একটা জিনিস তৈরি হয়, এবং সেখানে বলা হয় মেকানিক্যাল ডাইজেশন, সাথে সাথে কিন্তু কেমিক্যাল ডাইজেশন, অর্থাৎ এই যে মুখের লালা এনজাইমগুলো বের হচ্ছে, সেটাকে একটা বোলাস তৈরি করে, সেটা প্রপালশন হয়। অর্থাৎ এই মুখ গহ্বর থেকে জিহ্বার পিছন দিক দিয়ে সেটা খাদ্যনালীতে চলে গেল, শুরু হয়ে গেল খাদ্যনালীতে যাওয়া। সেই জায়গাটাকে বলা হয় ফ্যারিংস। এই ফ্যারিংসটা আবার আস্তে নিচে যায়। এইটা হলো ফ্যারিংস, এবং এই যে খাদ্যনালী এবং কণ্ঠনালী, এই যে সামনে যেটা কণ্ঠনালী, এটার কিন্তু একটা যোগসূত্র আছে। এই যোগসূত্র যখন খাবারটা আমরা গেলি, তখন কিন্তু এই শ্বাসনালীটা উপরের দিকে ওঠে, খাদ্যনালী শ্বাসনালীর যে অংশটা ওটা সিল করে দেয়। সুতরাং এই খাদ্য কোনো অবস্থাতেই শ্বাসনালীতে আসে না, যার ফলে ওটা পিছনের দিক দিয়ে খাদ্যনালীতে চলে যায়। সেটাকে আমরা বলি ইসোফেগাস, অর্থাৎ খাদ্যনালী শুরু হয়ে গেল, এবং এই খাদ্যনালীটা আস্তে আস্তে নিচে যায় পেটের ভিতরে স্টোমাক পাকস্থলীতে যায়। পাকস্থলীর পরে ওটা আস্তে আস্তে আরও অ্যাবজর্পশন হয় বিভিন্ন ধরনের, ওখানেও এনজাইম দ্বারা এর ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড আলটিমেটলি ডিফেকেশন, পায়খানা হয়ে বেরিয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটা কোথাও যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু একটা মানুষের জীবনের একটা অসুবিধা যেটা, সেটা তৈরি হয়ে যায়। তখনই চিকিৎসকের শরণাপন্ন হয়, অথবা নিজে অস্বস্তি বোধ করেন বিধায় এই জায়গাগুলো আজকে আমরা কিছুটা আলোকপাত করছি। এই যে খাদ্যনালী, এটা কিন্তু বয়স ভিত্তিতে অসুবিধা হতে পারে। বিভিন্ন ধরনের একটা প্রদাহ হতে পারে নিচে। এই যে আরও ভিতরে গেলাম, ফ্যারিনজাইটিস, আমরা কথায় কথা বলি ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, এইরকম ধরনের কিছু হলে, অথবা টনসিলাইটিস, অথবা মুখে দাঁতের অসুবিধা, জিহ্বার অসুবিধা, একটু কেটে গেলে, এই সমস্ত করতে গেলেই কিন্তু এই খাদ্য যে তৈরি করা থেকে শুরু করে ডিফেকেশন পর্যন্ত এর একটা ব্যত্যয় ঘটে। আমরা আজকে মূলত খাদ্য নালীটা নিয়ে আলোকপাত করছি। সেই খাদ্য নালীটাতে যখনই খাবারটা নিচে নামতে যাচ্ছে, তখনই কিন্তু যদি কোনো অবস্থাতে বাধাগ্রস্ত হয়, যেগুলো বললাম, সেই বাধাগ্রস্ত হলে আমাদের অসুবিধা কী হচ্ছে? সাধারণত
বয়স ভিত্তিকে আমরা একটু বয়স্ক লোকদের কথা চিন্তা করি, তাদের টোনাসটা এমনি কমে যায় এবং সাথে সাথে সেই জায়গাগুলো যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু খাবারটা ওখানে আটকে থাকতে পারে। সেই কাজ না করার কারণগুলো হতে পারে কি, এটা একটা নিউরোলজিক্যাল হতে পারে, যেমন অনেক ধরনের স্ট্রোক আছে, কিংবা অন্যান্য পার্কিনসন ডিজিজ কিংবা মাসকুলার ডিস্ট্রফি, এরকম ধরনের অনেকগুলি রোগ আছে যে কারণে নিউরোলজিক্যাল অর্থাৎ ব্রেনের কিছু ডিস্টারবেন্স হলে সেই খাদ্যের কোঅর্ডিনেশনটা হয় না এবং তখন একটা সমস্যা তৈরি হতে পারে। আরেকটা হতে পারে এই খাদ্যনালীর মধ্যে অ্যাসিড বার্নিং, যেটা গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্লেক্স ডিসঅর্ডার বলে সবাই, জিআরডি অথবা এলপিআর। সেটা অনেকের অ্যাসিডিটি হয়, এত অ্যাসিডিটি হয় যে এই অ্যাসিডিটিটা পেটের মধ্যে থেকে ওটা উপরের দিকে আসে, এসে ওটাকে অ্যাসিড বার্ন ওটাকে স্টিকচার হয়। এইটা মনে হয় এখানে খাবার গেলে স্টাক হয়ে থাকে, কোনো আটকে থাকে। তো সেটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে এমনি টিউমারজনিত কারণ, সেটা বিভিন্ন ধরনের, এটা খারাপ টিউমার, ভালো টিউমার, যে কোনো টিউমার হলেই সেটা হতে পারে। কোনো দাঁত যদি না থাকে, অনেক সময় খাবার আটকে ওই ফরেন বডি, যেটা মাছের কাঁটা, মাংসের হাড্ডি অথবা মাংস একটা পুরোটাই ওই যে রগের মতো মাংস যেগুলো ওটা আটকে থাকে, সে সমস্ত জিনিসগুলো কিন্তু এটা হয়। তো আমাদের এইরকম ধরনের কোনো কারণ বের করতে হবে, আগে হিস্ট্রিটা নিয়ে একটা ইতিহাস জেনে পুরো কারণটাকে বের করতে হবে যে কোথায় তার অসুবিধা হচ্ছে এবং কী কারণ তার হলো। সেটা দেখতে গেলে আমাদেরকে একটু আরও তার লক্ষণ সম্বন্ধে জানতে হবে, রোগীকে পরীক্ষা করে দেখতে হবে। সেটা হচ্ছে এই প্রথমেই দেখতে হবে মুখের ভিতরে কোনো ঘা আছে কিনা, অথবা তার অন্য কতগুলি যন্ত্রপাতি আছে, সেই যন্ত্র দিয়ে দেখে ভিতরটা একটু দেখে নিতে হবে। এর সাথে এই যে দেখতে হবে যে তার গলায় কোনো পিণ্ড আছে কিনা, চামড়ার নিচে কোনো খোলা কোনো জিনিস আছে কিনা, লিম্ফ গ্ল্যান্ড যেটা, অথবা এরকম ধরনের আছে কিনা সেটা দেখে নিতে হয়। এর সাথে তার এফওএল, একটা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে একদম শ্বাসনালী, খাদ্যনালীর আগ পর্যন্ত ওটা দেখে নিতে হবে, সেখানে কোনো কোথাও বাধাগ্রস্ত হচ্ছে কিনা। এর সাথে সাথে আর একটা, যদি এরও নিচে যদি মনে হয় যে উপরের দিকে কিছু পাওয়া গেল না, তখন আপার জিআই এন্ডোস্কোপি হলে এন্ডোস্কোপি করে স্টোমাক পর্যন্ত আরও নিচ পর্যন্ত দেখে নিতে হবে। সুতরাং এই সমস্ত জিনিসগুলো যদি আমরা প্রাথমিক পর্যায়ে রোগীর সাথে কথা বলে, ইতিহাস জেনে, সমস্ত কিছু বুঝে শুনে তাদেরকে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু রোগী ভালো হয়ে যায়। আর প্রতিরোধের ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এই রোগীকে প্রতিরোধ করতে চাই, তাহলে রোগীকে বলতে হবে যে এই যে রিফ্লাক্স হচ্ছে কিংবা খাবার উপর দিয়ে চলে আসে, সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে খাবারটা খেতে হবে। খাবার তোল জাতীয় যেন না হয়, ঝাল, তোল, মশলা এগুলি খুবই কম খেতে হবে। এই যে ফাস্ট ফুডে প্রচুর মশলা, প্রচুর তেল দেওয়া হয়, চর্বিযুক্ত, এই সমস্ত একটু পরিহার করা ভালো। সাথে সাথে অ্যাসিড ড্রিঙ্ক যদি হয়, তার যদি গ্যাস্ট্রিক, আমাদের কথায় কথায় গ্যাস্ট্রিক, এর চিকিৎসা করতে হবে যাতে বার্ন না হয়। ধূমপান, মশলাপাতি বললাম, আর একটা হলো মদপান, এগুলি কিন্তু আমাদের পরিহার করতে হবে। সাথে সাথে আরেকটা খুবই একটা সাধারণ জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে খাবার খাওয়ার পর যেন আমরা 2 ঘন্টা ঘুমাতে না যাই, বিছানায় না যাই, একটু হাঁটাহাঁটি করেন। হাঁটাহাঁটি করলেই কিন্তু এই প্রতিরোধ করা যায়। সুতরাং এতগুলি প্রতিরোধ করলে আগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বললাম, সেগুলোর থেকে আমরা পরিহার করতে পারি। সুতরাং প্রতিরোধেই আমাদের কিওরের, মানে সঠিক চিকিৎসার পূর্ব শর্ত, এটা কিন্তু আমাদের মেনে চলতে হবে, তাহলে আমরা অনেকাংশ সুস্থ জীবনযাপন করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে।